ওকে, আপনাদের ব্যাচে আমাকে দেখেন নাই আগে এরকম কয়জন? দুজন। আমাদের কোনো সেমিনার করেন নাই? আচ্ছা, তিনজন, চারজন। ওকে, আমাকে দেখছেন। আমি আপনাদের ক্লাসে বিভিন্ন স্টুডেন্টের অ্যান্সার দিব, ঠিক আছে? মাইন্ড করা যাবে না, ওরাও আপনাদের মতোই কোনো না কোনো ব্যাচের স্টুডেন্ট। ঠিক আছে, আমাকে একটা স্টুডেন্ট বলতেছে, ভাই আপনি ক্লাস করালে রিপ্লাই দিচ্ছেন কিভাবে? রাশেদুল ইসলাম, আমার অ্যাসিস্ট্যান্ট, বা অ্যাসিস্ট্যান্ট বলা যাবে না, ফ্রেন্ড টাইপের। বাট উনি একসময় আমার আন্ডারে কাজ করতে, এখন নিজেই ফ্রিল্যান্সিং করে। তো আমার লাইফে দেখা আমার যত স্টুডেন্ট আছে তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে ক্রিয়েটিভ ছিল হচ্ছে উনি। যেখানে থাকে ওখানে কোনো সিমেরই নেটওয়ার্ক নেই, ঠিক আছে? উনি ইউজ করে টেলিটক, তাও কিভাবে, ওই আপনার বিশাল, হ্যাঁ হ্যাঁ, অনেক বড় একটা আপনার বাঁশ দিয়ে ওটার উপরে লাগায়, তারপরে ইউজ করে। আর ওনার মান্থলি ইনকাম কোনো মাসে 50,000, কোনো মাসে 1 লাখও ক্রস করে, শুধুমাত্র নিজে ফ্রিল্যান্সিং করে। উনি কোর্স করে নেই, উনি কোনো কোর্স করে নেই। উনি একটা টাইমে, যখন আমি প্রথম প্রথম ফ্রিল্যান্সিং করি, গত 3 থেকে 4 বছর আগের কথা, তো তখন উনি দেখতো যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, নেটে কাজ করতেছি। উনি বুঝতো যে এটাতে ইনকাম করা যায়, বাট ওনার আসলে কনফিডেন্স ছিল না। তো উনি যেটা বলতো, আমি ফ্রিল্যান্সিং ভাই করতে পারবো না, কজ আমার ওই টাইপের কোনো অ্যাবিলিটি নাই, ঠিক আছে? আমাকে দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, আমি ইংলিশে অনেক উইক, আমি কারোর সাথে ঠিকমতো কথা বলতে পারি না, তাছাড়া আমার ল্যাঙ্গুয়েজ ভালো না, ঠিক আছে? কারোর সাথে খুব ভালোভাবে কথা বলতে পারি না আমি, কিংবা আমি কাজ করতে পারবো কিন্তু কোনো ক্লায়েন্টের কাজ করতে পারবো না, এটা তার কথা। তারপরে সে আমার আন্ডারে কাজ করতো, আমি তাকে কাজ দিতাম। আজব ব্যাপার হলো, আমি তাকে একটু দেখা দিলে সে ঘেটে ঘুটে সব পারতো, করতে পারতো। কোনো সমস্যা হলে আমি আবার সলভ করে দিতাম। তো আহ, ঠিক 1 বছর বা 1.5 বছর পর, যখন আমি তাকে বললাম যে আপনি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবেন, আপনি শুধু শুধু ভয় পান, তখন আমি তাকে বিভিন্ন ওয়ে দেখালাম, সে ট্রাই করছে। ট্রাই করার পরে একটা বা দুইটা ক্লায়েন্টের সে মেসেজ পাইছে বা ইন্টারভিউ পাইছে। তখন আমি তার টিম ভিউয়ারে বসে তার কম্পিউটার থেকে তাকে হেল্প করতাম। টিম ভিউয়ার হচ্ছে একটা সফটওয়্যার যেটাতে যে কারো কম্পিউটারে অ্যাক্সেস করা যায়, যদি ইউজার নেম পাসওয়ার্ডটা দেয় সে আমাকে, তার কম্পিউটার দিয়ে তাকে দেখাতাম এইভাবে রিপ্লাই দিতে হয়। তো এইভাবে দেখতে 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 এক সময় আর সে আমাকে দরকার নেই, মানে রিপ্লাই দেওয়ার জন্য আমাকে আর দরকার হয় না, তখন সে নিজেই রিপ্লাই দিতে পারে। তো এরকম করতে করতে এখন সে নিজেই ফ্রিল্যান্সিং করে, আমাকে আর দরকার নেই, বা আমার অফিসে আসে কথাবার্তা বলার জন্য। আচ্ছা, ইনি হচ্ছে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। শিওর। আচ্ছা, একটু ব্রেক দিই, আপনারা তাহলে নামাজ পড়ে আসেন, যারা নামাজ পড়বেন। প্রত্যেকটা ব্যাচের একটা করে গ্রুপ আছে, যেমন এই যে ব্যাচ 3, এটা হচ্ছে ব্যাচ 3, ব্যাচ 6 আর 5, এরকম অনেকগুলো ব্যাচ আছে। যতগুলো ব্যাচ সবগুলোর আলাদা আলাদা গ্রুপ আছে। আপনাদের যে কাজগুলো করবেন আপনারা ওগুলা গ্রুপে আপলোড করবেন, আপলোডের অপশন থাকে। এরপর আপনি কি কি প্রবলেম ফেস করতেছেন, আপনার কি কি
আমার সাথে ফেসবুকে অ্যাড করা আছেন, একদম পিছন থেকে শুরু করে আমাকে একজন একজন করে নাম বলেন। সরি, নাহিদুল। আচ্ছা আপনি, ও রাইট, এমলেস রাজন, এটা মানে এটা কি আপনার আইডি কিনা? ওকে, তারপর রেজাল্ট করিম দুইজন আপনার, এটা এরপর আপনি অ্যাড আছেন আমার সাথে? নাই, অ্যাড আছেন আমার সাথে? যারা অ্যাড আছেন তারাই অ্যাড করতে পারবে। মাহমুদ তারেক, এটা ও বায়দুল, এরপর হাসান, অ্যাড করা নাই মনে হয়। না না, আমার সাথে অ্যাড থাকতে হবে। বশির উদ্দিন, রকি, ও আচ্ছা, এয়ার খান, এয়ার খান না এয়ার রহমান? এয়ার খান, এরপরে স্পেস আছে, এ আর, এরপর মেহেদি হাসান, স্পেলিং কি? আপনি তো আমার সাথে অনেক আগে থেকে অ্যাড মনে হয়। আপনি হাসতেছেন কেন? অ্যাড নেই এই জন্য? তারপর আপনার সাথে অ্যাড আছে, নাম কি? নাই, এটা আজিজুর রহমান, এরপর বুঝি নাই, হাইফেন, এটা, তারপর আর কেউ অ্যাড নেই? আমার সাথে ফেসবুকে অ্যাড নেই, এটা কোনো কথা বললেন? হ্যাঁ করে নেন আপনাদের প্রত্যেকটা। আচ্ছা, মোবাইল থাকলে মোবাইল থেকে অ্যাড করে নেন, পিসি থাকলে পিসি থেকে অ্যাড করে নেন। আর এখান থেকে অ্যাড করাটা ম্যান্ডেটরি না, বাসায় গিয়ে আমাকে অ্যাড করেও যদি মেসেজ পাঠান আমাকে অ্যাড করে দেন, আমি অ্যাড করে দেবো। পারবে পারবে পারবে, আপনি নিজে অ্যাড হইতে পারবেন না, আমি অ্যাড করতে হবে। আচ্ছা দেখেন, আপনাদের এই যে আইকনগুলো, এখানে প্রত্যেকটা আইকনের চেঞ্জ আছে, তো দেখেন কোন আইকনটা ইউনিক, আপনারা দেখলেই চিনতে পারবেন, অন্যান্য গ্রুপে নাই। এটা বুঝি নাই, হর্স পাওয়ার না? আচ্ছা, এটা মনে হয় আমার কাছে ইউনিক লাগতেছে, এটা কোনো গ্রুপে আমি দেখি নাই এখন পর্যন্ত। না, আপনাদের অনেক গ্রুপ থাকতে পারে, আমার এখানে প্রায় 100 মতো গ্রুপ আছে, তার মধ্যে আমি এই আইকনটা দেখি নাই কোথাও। আচ্ছা, তাহলে ঘোরাই দিই, ওটা উনি যেতে বলছে, ঘোরা দিই। তা আপনারা তো আগে বলেন নাই। আহ, আচ্ছা, 33% কমপ্লিট, এটা অলরেডি হয়ে গেছে। আচ্ছা, বলেন, এখন বলেন।
আমার কাছে ওইটা খুব ইউনিক আর স্ট্যান্ডার্ড লাগতেছে আর কি। এটা হচ্ছে আপনাদের গ্রুপের লিঙ্ক, facebook.com/group/wpgroup7। wp মানে ওয়ার্ডপ্রেস। ওকে, তো এই গ্রুপে আপনারা গিয়ে রিকোয়েস্টও পাঠাতে পারেন, আবার আমাকেও বলতে পারেন অ্যাড করে দেওয়ার জন্য। এখানে টোটাল অ্যাড আছেন আপনারা 12 জন, আমি সহ 13 জন। টোটাল অ্যাড হবে কয়জন? আসেন কয়জন? 22 জন অ্যাড হবে টোটাল। ওকে, এইখানে আপনি পোস্ট করবেন কিভাবে? আপনাদের এখানে একটা ফোল্ডার তৈরি করি আমি, ওয়ার্ডপ্রেস ব্যাচ 7। সাপোজ একটা ফোল্ডার তৈরি করছি আমরা ক্লাস 1, তার ভিতরে আমি মনে করেন একটা নোটপ্যাড ফাইল বানাইলাম, এলিমেন্টস নামে একটা ফাইল বানাইলাম, যেটার ভিতরে আমি মনে করেন কিছু লিখবো যে আমরা এতগুলা ক্লাসে আসলে কি কি শিখবো। আমরা মনে করেন লিখবো HTML শিখবো প্রথমে, দ্বিতীয়তে আমরা শিখবো CSS। আমাদের বাধা ধরার নিয়ম নেই যে এতগুলো ক্লাস হবে এগুলোর উপরে, যেটা আপনাদের জন্য বেটার হয়, আপনাদের সিচুয়েশন বুঝে আমি ক্লাস নেব। ওকে, এরপরে HTML5, CSS3। ঠিক আছে, আপাতত প্রথম স্টেপে এগুলো শিখবো আমরা। তো মনে করেন আপনি একটা কাজ করছেন, আমি কাজ করতে দিছি, কাজটা করছেন একটা ফোল্ডারে। এখন আপনি চাচ্ছেন ফোল্ডারটা আমাকে শো করার জন্য, আমি দেখতে পারি, তারপর আপনাকে বলতে পারি যে এখানে এই প্রবলেম আছে। আচ্ছা, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, একটা রাইট ক্লিক করে এখানে সেন্ড টু নামে একটা অপশন আছে, সেন্ড টু। এখান থেকে কম্প্রেসড জিপ ফোল্ডার নামে একটা অপশন পাবেন আপনি। এটা দেওয়ার পরে এটা জিপ হয়ে যাবে। জিপ মিন্স এটার ভিতরে সেম ফোল্ডার থাকবে, সেম ফাইল থাকবে, জাস্ট একটা বক্সের মতো। এখানে জিপ করা মানে বোঝাচ্ছে অনেকগুলা বল কিংবা অনেকগুলা জিনিসপত্র যেগুলো আমাকে আলাদা আলাদা শো করলে আমি কিছু বুঝবো না। কি করলেন? একটা ফোল্ডারে করলেন। এখন ফোল্ডার আমাকে পাঠাতে পারবেন না। আপনি যদি এখানে এই যে অ্যাড ফাইলে যান, গ্রুপে গিয়ে এখানে অ্যাড ফাইল নামে অপশন আছে, এখান থেকে চুজ ফাইল দিবেন। চুজ ফাইল দিয়ে আপনি সাপোজ এখানে ব্যাচ 7-এ গিয়ে এই ফোল্ডারটা আপলোড করবেন, ওপেন দেন, দেখেন ভিতরে চলে যাচ্ছে, কিন্তু আপনার টোটাল ফোল্ডারটাই আমাকে পাঠাতে হবে। তখন কি করবেন? জিপ ফাইলটা আপলোড করতে হবে। তো অ্যাড ফাইলে ক্লিক করেন, এখানে চুজ ফাইলে ক্লিক করেন, এরপরে আপনি লাস্টের ড্রাইভটা থেকে এখানে গিয়ে জাস্ট জিপ ফাইলটা আপলোড করে দিবেন। সাপোজ আপনার কখনো প্রবলেম ফেস করছেন, আপনি যে এই জিনিসটা আপনি করছেন ঠিকই, কিন্তু অনেক জায়গায় প্রবলেম আছে। কি কি প্রবলেম আছে এখানে লিখবেন যে আমার ইংলিশে লেখার কোনো দরকার নেই, বাংলায় টাইপ করতে হলে বাংলা লিখবেন, বাংলিশে টাইপ করতে হলে বাংলিশ। ঠিক আছে, ইংলিশে লেখার দরকার নেই। ঠিক আছে, আমি বলতে পারতাম আপনি ইংলিশে লিখলে ফ্রিল্যান্সিং এর জন্য ইংলিশটা বেটার হবে, নো প্রবলেম, কোনো দরকার নেই, নো নিড। বাংলিশে লিখবেন বা বাংলাতে লিখবেন, বাংলাতে লিখলে বেটার, বাংলিশে লিখলে ভালো। লিখলেন যে এটা আমাদের প্রথম ক্লাসের, কিংবা আমাকে লিখলেন, মেনশন করলেন আপনাদের ফেসবুক কিছু জিনিস শেখানো উচিত। যেমন আমি এখানে নোটিফিকেশন না আসলে অনেক সময় চেক করা হয় না। নোটিফিকেশন তখনই আসবে যখন আমাকে কেউ মেনশন করবে। @ দিবেন, একটা কি দিবেন, @ দিয়ে জাস্ট MTM সুজন লিখবেন। MTM লিখলে আমার আইডিটা চলে আসবে, জাস্ট ক্লিক করবেন, একটা মেনশন হয়ে গেছে। এটা জানতেন না কয়জন? সবাই জানতেন? আপনি জানতেন না? আচ্ছা, এভাবে আমাকে মেনশন করবেন। যদি আপনার গ্রুপের অন্য কাউকে মেনশন করার দরকার হয় এভাবে করবেন। আর
আপনি জানতেন না। আচ্ছা, মনে করেন আপনার মনে হচ্ছে উনি আপনাকে হেল্প করতে পারবে, কিংবা ক্লাসের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে ইন্টেলিজেন্ট বা ক্রিয়েটিভ যারা, তাদেরকে আপনি মেনশন করতে পারেন। হয়তো আমি রাত 3টার দিকে নাও থাকতে পারি, ঘুমাই গেছি, কিন্তু ওনারা অনলাইনে আছে, তখন মেনশন করবেন। তো আবার আমার একদম লাস্ট যে ব্যাচটা, 6 ব্যাচ, একটা স্টুডেন্ট এখানে কিছু লিখছে, আমাকে আপনার মেনশন করছে, অনেকেই করছে, তো আমি এখানে রিপ্লাই দিছি। পরে সে আমাকে বলতেছে মেসেজে, বাকিরা রিপ্লাই দিচ্ছে না কেন? ঠিক আছে, বাকিরা রিপ্লাই দিচ্ছে না কেন, তাদের প্রবলেম কি? আমি বলতেছি ঘড়িটা কয়টা বাজে? 3:30। বলছি এই টাইমে কি কেউ মানে জাগ্রত থাকে? আমি জাগ্রত আছি কারণ আমার কাজ আছে, সকালবেলা সেমিনার আছে, ওটার জন্য স্লাইড রেডি করতেছি। ঠিক আছে, তাছাড়া আমি নর্মালি ঘুমায় যাই 1টার দিকে, যদি খুব বেশি প্রবলেম না হয় বা কোনো কাজ না করলে প্রবলেম হয়ে যাবে, যদি এরকম না হয় তাহলে 1টার দিকে আমি ঘুমায় যাই। আচ্ছা, তো মনে করেন আমি নাই, অন্য কেউ নাই, এটা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেবেন, হয়তো সে অনলাইনে নাই। এটা কি আমাদের ক্লাসের কেউ? আপনি? আচ্ছা, ওকে, আমি এখানে লিখলাম মনে করেন ক্লাস 1। আপনারা এখানে আপনাদের প্রবলেম লিখতে পারেন, বা লিখবেন যে কাজটা করছি পারফেক্ট হয় না, একটু দেখেন ঠিক আছে কিনা, এরকম লিখবেন, লিখে পোস্ট করে দিবেন। পোস্ট করলে আমি ডাউনলোডে ক্লিক করলে ওটা দেখবো, দেখে আপনাকে বলবো এই জায়গায় এই প্রবলেম আছে। ক্লিয়ার? আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এই আপনাদের গ্রুপ, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গ্রুপটাকে ফেভারিটসে দিয়ে রাখবেন। এই যে দেখতেছেন লিস্টটা, এটা হচ্ছে ফেভারিটস। ফেভারিটসে কিভাবে আনবেন? এই গ্রুপটা কি আছে, শো করতেছে বাম পাশে? করে? করে না। এখানে গ্রুপস নামের যে লেখাটা আছে, এখানে ক্লিক করবেন, গ্রুপস। ক্লিক করার পর এই যে ঘোড়া শো করতেছে। আচ্ছা, ঘোড়া না তো, আমি তো চেঞ্জ করছিলাম, আমার মনে চেঞ্জ করে সেভ দিই নাই, সেভ করা হয় না, রাইট। আচ্ছা, এখানে অ্যাড টু ফেভারিটস নামে একটা অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করবেন। লাইট কোথায়? সেভ দিতে হবে। ওকে, এবার একটা এখানে হোম পেজে যান, ঘোড়াই শো করতেছে। আচ্ছা, ঘোড়া চেঞ্জ হবে, সমস্যা নেই, ঠিক আছে। এটা ঘোড়া চেঞ্জ হয়ে গেলে বাতি দেখে চিনবেন, বা এখানে আপনি আপনার এখানে অ্যাডভান্সড ওয়ার্ডপ্রেস নামে একটাই গ্রুপ থাকার কথা, আপনি তার অনেকগুলো গ্রুপে অ্যাড নেই। ওকে, এখানে গিয়ে জাস্ট ওই যে কাজগুলো করতে দেবো ওগুলো পোস্ট করবেন। আচ্ছা, তো আপনাদের একটু অনুভূতি জানি, আমি যেভাবে ক্লাস করাচ্ছি এভাবে করাবো না, ইফেক্টিভলি করাতে হবে। আপনি যদি বলেন এর চেয়ে বেটার করে করে দেবে, আমি আর অনেক কিছু অ্যাড করতে পারবো, সমস্যা নেই। পিছনে 2 জন, আপনারা সেমিনার করেন নাই, আমাকেও দেখেন নাই, হঠাৎ সফটওয়্যার আইডিতে অ্যাডমিশন নেওয়ার উদ্দেশ্য কি? মানে সফটওয়্যার আইডিতে অ্যাডমিশন নিছেন কেন? আচ্ছা, 2জনই একই সাথে, 2জন ফ্রেন্ড, 2জনই ফ্রেন্ড। আচ্ছা, ওকে, আপনাকে আমি জাস্ট ছবিতেই দিছি, কখনো দেখি নাই, সেমিনারেও আসেন নাই কোনো। আপনি ওনার সাথে আসছিলেন? ও আচ্ছা আচ্ছা, ওকে, আপনাদের গ্রুপ। এখন আমি আপনাদের কিছু আইডিয়া দিব, দেখেন একটা ওয়েবসাইটে কোন কোন জিনিসগুলো HTML, কোন কোন জিনিসগুলো CSS, বা আরও কি কি থাকতে পারে যেগুলো আমাদের কোর্সে নাই। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে যেগুলো আমাদের কোর্সে নাই। আচ্ছা, তার আগে আমি একটা সফটওয়্যার আপনাদের নাম বলতেছি, এটা আমি দিয়ে দিব না, এটা আপনারা ডাউনলোড করবেন। আর ডাউনলোডটা আপনাদের ভালোর জন্যই করবেন, কারণ আমি দিয়ে দিলে অলওয়েজ চিন্তা হবে এই সফটওয়্যারটা যেন কই পাওয়া যায়। এখানে গিয়ে জাস্ট নোটপ্যাড লিখবেন, গুগলে গিয়ে কি লিখবেন? জাস্ট নোটপ্যাড লিখবেন,
নোটপ্যাড তো চিনি। নোটপ্যাড লিখে একটা সার্চ দিবেন, দেওয়ার পরে এটা আপনাদের নিজেদের কম্পিউটারে করা মানে দেখার দরকার নেই, জাস্ট এখানে দেখেন গুগলে নোটপ্যাড লিখে সার্চ দিলে প্রথমেই এটাই আসবে, নোটপ্যাড প্লাস প্লাসই আসবে। বিকজ নোটপ্যাড বলতে কোনো সফটওয়্যার ইনস্টলের কোনো ওয়ে নেই। আমরা আমাদের এখানে যে সফটওয়্যারটা দেখি নোটপ্যাড, এটা কিন্তু বিল্ট ইন করা থাকে, এটা ইনস্টল করতে হয় না। সেই জন্যই গুগলে নোটপ্যাড লিখে সার্চ দিলে নোটপ্যাড আসে না, আসে নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করবেন ফার্স্টে। ডাউনলোড এই জন্যই করবেন বিকজ একবার যখন এখান থেকে ডাউনলোড করবেন তখন আপনার মুখস্থ হয়ে যাবে যে কোথা থেকে এই সফটওয়্যারটা পাওয়া যায়। বাট অনেক বড় বড় সফটওয়্যার আছে যেগুলো আমি দিয়ে দিব, এটা খুব ছোট। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ও আরেকটা কথা, কেন ডাউনলোড করবেন আরেকটা রিজন আছে। আপনি এক এক সময় এক একটা পিসিতে কাজ করার দরকার হইতে পারে, কিন্তু সবসময় তো পেন ড্রাইভ নিয়ে ঘুরবেন না। নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলার নামে একটা লাইন আছে, ঠিক আছে? নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টলার, এখানে ক্লিক করলে আপনাকে একটা ইনস্টল করার জন্য ফাইল দিবে। ওকে, ইনস্টল করবেন, সেভ দিলে জাস্ট ডাউনলোড হবে, ইনস্টল হবে না। এটাকে ইনস্টল করা যাবে। আর যদি আপনি নিচেরটা জিপ প্যাকেজ ডাউনলোড করেন তাহলে ইনস্টলেশনের কোনো ঝামেলা নাই, ইনস্টল করা লাগবে না। আপনি যেটা করবেন সেভ দিবেন, জাস্ট ওই ফাইলটা ওপেন করলেই ওপেন হয়ে যাবে, ইনস্টল করা লাগবে না। আপনারা কোনটা করবেন বলুন তো, কোনটা করবেন? ইনস্টল করবেন না করবেন না? না না ঠিক আছে, বাট কোনটা এখানের কোনটা? ইনস্টল যেটা করা যায় এটা, না ইনস্টল যেটা করা লাগে না ওইটা? লাগে যেটা। আচ্ছা, আপনারা ইনস্টল যেটা করা লাগে ওটাই করবেন। কেন করবেন একটু দেখেন, একটু খেয়াল করেন। এই যে ফাইলটা যখন ইনস্টল করা থাকবে তখনই এখানে এডিট উইথ নোটপ্যাড কথাটা লেখা থাকবে। এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস কথাটা তখনই আসবে। যদি ইনস্টল না করেন, না আসার পসিবিলিটি বেশি। তখন আপনাকে সফটওয়্যারটা কোথায় আছে খুঁজে বের করতে হবে, ওপেন করতে হবে, পরে ফাইলটা ওপেন করতে হবে। এমনিতে যদি ইনস্টল করা থাকে যে কোনো ফাইলে রাইট ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিলেই খুলে যাবে। ওকে, আচ্ছা, আপনাদের মধ্যে লেখালেখি করেন কয়জন ব্লগে? একজন। কোন ব্লগে লেখালেখি করেন? বুঝি নাই। বাবুর্চি মানে এটা কি বাংলাদেশি ব্লগ? মানে পোস্টে করেন বাংলায় ব্লগ পোস্ট করেন না ইংলিশে? তাই? আচ্ছা, তো ব্লগগুলো পড়বেন, লেখালেখি করার দরকার নেই, ব্লগগুলো পড়বেন। বাংলাদেশে অনেক পপুলার ব্লগ আছে। technews.com.bd এটা একটা খুব ভালো ব্লগ, এখানে যা লেখা হয় সব ইফেক্টিভ, আমাদের মতো লোকজনই লিখে। এরপর হচ্ছে আপনার tunerpage.com, এদের ওয়েবসাইটটা আপাতত বোধহয় বন্ধ আছে সম্ভবত। না, বন্ধ না, ঠিক আছে। এটা খুব ইফেক্টিভ একটা ওয়েবসাইট, ব্লগ। ব্লগ সাইট বলতে কি বুঝায় আর নর্মাল একটা সাইট বলতে কি বুঝায়? এটা তো বললাম ব্লগ, বাট আমরা তো দেখতেছি ওয়েবসাইট, তাই না? কোশ্চেন করতে হবে, আমাকে কোশ্চেন করেন তাহলে আমি অ্যান্সার দিব। আপনার মধ্যে কোনো কনফিউশন কাজ করতেছে, কি কোশ্চেন জাগতেছে তা আমি জানবো না। আপনার মধ্যে এখন যেটা জাগা উচিত সেটা হচ্ছে ব্লগ কি আর ওয়েবসাইট কি। এটা আসলে একটা ওয়েবসাইট। ওয়েবসাইটে কি টাইপের ওয়েবসাইট সেটা হচ্ছে ব্লগ টাইপের। এটা একটা ব্লগ টাইপের ওয়েবসাইট, মানে ওয়েবসাইটে গেলেই এখানে নতুন নতুন বিভিন্ন আর্টিকেল থাকে, আর্টিকেলগুলো পড়া যায়। আপনারা নিউজ পেপারের সাইটে তো গেছেন, ওগুলোকে এক টাইপের ব্লগ সাইট বলা যাবে। এই যে আর্টিকেলগুলো এগুলাকে বলা হয় ব্লগ, ওয়েবসাইটটাকে ব্লগ বলে না। এটার ভিতরে যে আর্টিকেলগুলো পোস্ট করা হয় এগুলাকে এক একটাকে এক একটা ব্লগ বলা হয়। ক্লিয়ার? আপনারা technews.com নিয়মিত পড়বেন, এখানে আপনার ওয়েব ডিজাইন রিলেটেড অনেক অনেক পোস্ট আছে, এগুলো পড়বেন, খুব ইফেক্টিভ। কোনো ভিডিও দেখা লাগবে না,
কোনো ইবুক পড়া লাগবে না, শুধুমাত্র এই ব্লগটা পড়বেন, আর আমি যা শেখাবো তাতেই হবে। আর যদি কোনো ক্লাসে রিসোর্সের দরকার হয় আমি বলে দিব যে এই ওয়েবসাইট থেকে এই জিনিসটা শিখবেন, বাট নর্মালি আমি শেখানোর পরই বলি যে এই জিনিসটা আমার চাইতেও ভালোভাবে শেখার জন্য ওয়েবসাইট আছে। আচ্ছা, তো একটা কাজ করি, আমরা লিখে ফেলি যে কোনটা দিয়ে আসলে কি হয়। আর এই যে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করার সিস্টেম, একটা টিএক্সটি ফাইলকে আপনি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করলেন, এখানে অনেক অনেক ট্যাব নিয়ে অনেকগুলো ফাইল এডিট করতে পারবেন। কি করতে পারবেন? অনেকগুলো ফাইল একসাথে এডিট করতে পারবেন। এখানে লিখবেন সেভ দিবেন, এখানে লিখবেন সেভ দিবেন, অনেকগুলো ফাইল একসাথে ওপেনও করতে পারবেন। যেমন মনে করেন এটা, এই যে অনেকগুলো ফাইল, তাই না? মনে করেন এই দুটো ফাইল আমি একসাথে ওপেন করবো, এই দুটো একসাথে ওপেন হয়েছে, এটাতেও এডিট করে সেভ দিতে পারবো, এটাতেও এডিট করে সেভ দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, আপনারা প্রথমেই শিখবেন ওয়েব ডিজাইন, একটা ওয়েবসাইট কিভাবে ডিজাইন করতে হয়, লুকটা কেমন হবে। ডিজাইনের জন্য আপনার কিছু লাগবে HTML, CSS, jQuery। আর jQuery শেখার জন্য আপনার লাগবে জাভাস্ক্রিপ্ট। jQueryটা শেখার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে, এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো। আচ্ছা, ডিজাইনের আর অনেক কিছু আছে, অনেক অনেক এলিমেন্ট আছে, আমরা এগুলো কাজগুলো যখন শিখবো তখন আমাদের মনে পড়বে, তখন আমরা শিখবো। এরপরে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? PHP বুঝায়, MySQL বুঝায়, অ্যাজাক্স বুঝায়, ASP বুঝায়, পাইথন বুঝায়, C বুঝায়, C++ বুঝায়, জাভা বুঝায়। ঠিক আছে? আচ্ছা, C# লিখতে পারতেছি না, আমার কিবোর্ডে একটু প্রবলেম আছে। ঠিক আছে, এরপরে আপনার আচ্ছা ওকে, দেখেন PHP-র অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে। আপনাদের আমি আজকে এটাই রিয়েলাইজ করবো, আমি আসলে কিছুই শেখাবো না। ঠিক আছে, PHP-র অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আছে, কোড ইগনিটর, এরপর কি লারাভেল, এরপর হচ্ছে আপনার জেন ফ্রেমওয়ার্ক, এরকম অনেক আছে, অ্যান্ড সোন। বলতেছি আস্তে আস্তে। ঠিক আছে, তো PHP হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ইফেক্টিভলি প্লাস আরও ইজি করে আনার জন্য PHP দিয়ে এই কোড ইগনিটর বানানো হয়েছে। PHP দিয়ে যেখানে একটা নর্মাল কন্ট্যাক্ট ফর্ম বানানোর জন্য আপনাকে, কন্ট্যাক্ট ফর্ম কাজ করানোর জন্য আপনাকে 10 থেকে 15 লাইন 20 লাইন লিখতে হতো, কোড ইগনিটরে 3 থেকে 4 লাইন লিখলে হয়ে যায়। কোড ইগনিটরের চাইতে লারাভেলটা বেশি ইফেক্টিভ। আমি এগুলার একটাও শেখাবো না। ঠিক আছে, লারাভেলটা খুব ইফেক্টিভ। আপনি কোড ইগনিটর শিখতে আপনার 3 থেকে 4 বছর লাগবে, লারাভেলটা শিখতে এরকম টাইম লাগার কথা পারফেক্টলি শেখার জন্য। জেন ফ্রেমওয়ার্ক 6 থেকে 7 মাস লাগবে শিখতে, যার কাছেই শিখেন লাগবে, জিনিসগুলো এতটা ইজি না। আর অনেক ফ্রেমওয়ার্ক আছে, এগুলো ওরকম। তো আপনি যখন PHP-তে এক্সপার্ট হবেন তখন আপনি এগুলো নিজে নিজে শিখতে পারবেন, বাট অনেক টাইম নিয়ে। যারা প্রোগ্রামার আছেন তারা জানার কথা, যারা PHP ভালো পারে তারা এগুলো শিখতে পারে, যারা PHP পারে না তারা এগুলো শিখতে পারে না। আমি শুধু আপনাদের PHP শেখাবো। ওকে, CSS এর কয়েক হাজার ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে আমি 2-3টার নাম বলি। বুটস্ট্র্যাপ, লেস ফ্রেমওয়ার্ক, তারপর হচ্ছে আপনার আমি তো ভুলে গেলাম, স্কাই সম্ভবত, ইয়াহুর একটা ফ্রেমওয়ার্ক আছে, নাম ভুলে গেছি আমি। এরকম অনেক অনেক ফ্রেমওয়ার্ক আছে। এই ফ্রেমওয়ার্কগুলো আপনাকে শিখতে হলে আগে CSS পারতে হবে। তো আমি আপনাদের শুধুমাত্র CSS শেখাবো আর বুটস্ট্র্যাপ শেখাবো, বাকিগুলো নিজেরা ট্রাই করলেই পারবেন, হয়তো আমি একটু দেখা দিব। আর আপনাদের শুধুমাত্র CSS লাগবে, এগুলার কিচ্ছু লাগবে না। আপনাদের শুধুমাত্র PHP লাগবে, এগুলার কিচ্ছু লাগবে না। এগুলো মানুষ শখ করে শেখে, শখ করে, কাজে লাগানোর জন্য না, শখ করে।
আর এগুলা শখ করে শিখলেও এগুলাতে অনেক বড় বড় লেভেলের কাজ করা যায়। বড় বড় ওয়েব অ্যাপ্লিকেশন লারাভেল দিয়ে তৈরি করা হয়। আচ্ছা, আপনারা ডেস্টিনির সাথে তো পরিচিত, আপনি পরিচিত। আচ্ছা, বাংলাদেশের দু একটা মানে এমএলএম কোম্পানির সাথে তো পরিচিত। তো আমি ওদের এমএলএম সিস্টেমটা বুঝাবো না, এদের একটা জিনিস ছিল খুবই ক্রিয়েটিভ, সেটা হচ্ছে যখন কেউ সাইন আপ করতো বা যখন কেউ জয়েন করতো বা ওদের ওইখানে টাকা জমা দিয়ে অ্যাডমিট হইতো, কি করে আমি আসলে আইডিয়া নেই খুব ভালো। ওদের ওইখানে একটা মানে ওদের ওয়েবসাইটের মধ্যে ইনপুট দেওয়ার অপশন ছিল। আপনি আপনার প্রোফাইলে ঢুকে বা আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনি দেখতে পারেন আপনার বামে কয়জন ডানে কয়জন, ঠিক আছে। আবার ইনপুট দিবেন, এখানে সিলেক্ট করে দেওয়া যায় যে কোন আইডি বা কোন নামের আন্ডারে আপনি যাচ্ছেন, তখন ওইখানে অটো অ্যাড হয়ে যায়। এই টাইপের এমএলএম রিলেটেড সফটওয়্যারগুলো বা অ্যাপ্লিকেশনগুলো তৈরি করা হয়, কোডিং নিটর দিয়েও তৈরি করা যায়, লারাভেল দিয়ে খুব ভালোভাবে তৈরি করা যায়। ক্লিয়ার? আচ্ছা, আপনি চাচ্ছেন একটা ই কমার্স সাইট করার জন্য, অ্যামাজনের সাথে তো পরিচিত আছেন। অ্যামাজনের মতো ওয়েবসাইট তৈরি করার জন্য আপনার জেন ফ্রেমওয়ার্কটা খুব ইফেক্টিভ, মানে ই কমার্স ওয়েবসাইট। আর জেন ফ্রেমওয়ার্ক শেখার জন্য আপনাকে আগে ম্যাজেন্টো শিখতে হবে। ম্যাজেন্টো একটা ওয়ার্ডপ্রেসের মতো সিএমএস, ম্যাজেন্টো ওয়ার্ডপ্রেসের মতোই একটা সিএমএস বা অ্যাপ্লিকেশন, যেটা দিয়ে অ্যাডমিন প্যানেল পাবেন। অ্যাডমিন প্যানেল থেকে খুব ইজিলি জিনিসগুলো কাস্টমাইজ করা যায়, প্রোডাক্টগুলো চেঞ্জ করা যায়, আপডেট করা যায়। তো ম্যাজেন্টো আগে শিখে তারপর জেন ফ্রেমওয়ার্ক শিখতে হবে। ম্যাজেন্টো হচ্ছে নর্মাল যে কোনো লোক শিখলেই পারে, আর জেন ফ্রেমওয়ার্ক ম্যাজেন্টোর সাথে রিলেটেড। এটা করার জন্য আপনাকে প্রোগ্রামিংয়ের খুব ভালো আইডিয়া থাকতে হবে। আমি খুব ভালো প্রোগ্রামার না, যদি কেউ আমার কোনো ভুল থাকে আমাকে বলে দিবেন যে এই জায়গায় ভুল আছে। ওকে, আচ্ছা, ডেভেলপমেন্ট বলতে এই যেগুলো বুঝায়, কিন্তু আমরা শুধুমাত্র এটা শিখবো, এগুলোর কিছু শিখবো না। কেন? কারণ হচ্ছে জাভা শিখতে একটা সিএসসি স্টুডেন্টের খবর হয়ে যায়, সেখানে আপনারা 3 মাসে কিভাবে শেষ করবেন। আর আমাদের ওয়েব ডেভেলপমেন্টে জাভা লাগবে না, সি সি প্লাস প্লাস এগুলো সেম, এগুলো দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা, টুলস তৈরি করা হয়, সফটওয়্যার ডেভেলপ করা হয়। এগুলো আমাদের ওয়েবে কাজে লাগে খুবই কম। ফেসবুক তৈরি করা হচ্ছে পাইথন দিয়ে, ফেসবুকটা পাইথন দিয়ে তৈরি করা, কিন্তু আমরা পাইথন শিখবো না, বিকজ পাইথন আজকালকার যুগে কেউ ওয়েবের জন্য ইউজ করে না। ফেসবুকটা অনেক মান্ধাতার আমলের ওয়েবসাইট, মান্ধাতার আমল বলতে খুব বেশি দিন না, 7-8 বছর আর কি। তো তখন তারা চিন্তা করছে আমার ওয়েবসাইটটাকে সিকিউর রাখার জন্য আমি পাইথন ইউজ করা সবচেয়ে বেস্ট হবে। আর তাছাড়া ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, সে স্পেশালি অ্যাপ্লিকেশন আর সফটওয়্যার ডেভেলপমেন্টে খুব ভালো, সে খুব ভালো প্রোগ্রামার, ছোটবেলা থেকেই প্রোগ্রামার। বাইরের দেশে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যেই ছেলেটা প্রোগ্রামার হইতে চায় সে ছোটবেলা থেকে প্রোগ্রামিং এর উপর পড়াশোনা করতে পারে, তার ক্যারিয়ারটাই প্রোগ্রামিং। সে ক্লাস 1 থেকে শুরু করে লাস্ট পর্যন্ত প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতে পারে। আচ্ছা আচ্ছা, আমাদের এগুলোও লাগবে না, তার কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস শিখতে হলে মাইস্কুয়েল লাগবে, কিন্তু আমরা মাইস্কুয়েল কেন শিখবো না? এই জন্যই শিখবো না, আমাদের কখনো মাইস্কুয়েল নিয়ে কাজ করার দরকার পড়বে না, ওয়ার্ডপ্রেসে ঘাটাঘাটি করার দরকার পড়বে, যেটা আমি দেখাবো, কিন্তু মাইস্কুয়েল নিয়ে প্রফেশনাল লেভেলের একটা কাজ তৈরি করে দেখাবো না, বিকজ এটা আপনাদের লাগবে না। ওয়ার্ডপ্রেসে সেটিংস এপিআই নামে একটা এপিআই আছে, যেটার মাধ্যমে আপনি শুধুমাত্র পিএইচপি দিয়ে অটোমেটিক মাইস্কুয়েল এর কাজ করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের সেটিংস এপিআই এ আপনি পিএইচপি ইউজ করবেন, অটোমেটিক মাইস্কুয়েল জেনারেট হবে, মাইস্কুয়েল এর টেবিল জেনারেট হবে, অটোমেটিক মাইস্কুয়েল এর যেসব টেবিল আছে ওগুলোতে ডাটা চলে যাবে সেটিংস এপিআই এর মাধ্যমে। আমি সেটিংস এপিআই দেখাবো, মাইস্কুয়েল দেখাবো না। মাইস্কুয়েল দেখাবো না বলতে শেখাবো না আর কি, মাইস্কুয়েল নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা দেখাবো। মাইস্কুয়েল একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজটা আমি শেখাবো না। ওকে, আচ্ছা, এইচটিএমএল শিখলাম। HTML5 কি জিনিস?
আচ্ছা, এইচটিএমএল কি জিনিস সেটা আমি সেমিনারে বলছিলাম, আরেকবার বলবো, বলি। এই যে একটা ওয়েবসাইট ফেসবুক, এখানে আমি নর্মালি একজন লোককে এইচটিএমএল সম্পর্কে যতটুকু আইডিয়া দিই, এইচটিএমএল বলতে বুঝি একটা ইমেজ শো করানো বা লেখা শো করানো, এর বাইরের কিছুই না। একটা ইমেজ শো করানো বা একটা লেখা শো করানো, আর কিছু না। এই যে ইমেজগুলো শো করতেছে, এই যে লেখাগুলো শো করতেছে, লেখা, এই যে লেখাগুলা জাস্ট লেখা, এই যে হোভার করলে বা মাউস নিয়ে গেলে চেঞ্জ হয়, এটা না কিন্তু, জাস্ট লেখাগুলা, এই যে কালার টালার এগুলোও না, জাস্ট লেখা, জাস্ট লেখা। এই জিনিসগুলা শো করানোর কাজ কার? এইচটিএমএল। আর এগুলা এত সুন্দর করে সাজানো, এই যেগুলা ডানে ডানে মাউস নিয়ে গেলে একটা লেখা শো করতেছে, যে মাউস নিয়ে গেলে একটা লেখা শো করতেছে, এরপরে ক্লিক করলে যে করে করে এটা না, এটা আবার সিএসএস না। এই যে আপনার টিক মার্ক শো করতেছে, এই যে প্লাস শো করতেছে, এই যে আপনার একটা আইকন শো করতেছে, সার্চ আইকন শো করতেছে, এগুলো সুন্দরভাবে সাজানো গোছানো হচ্ছে সিএসএস এর কাজ। ক্লিয়ার? আমরা ফার্স্টে এইচটিএমএল এর বিভিন্ন জিনিস শিখবো, যেমন এগুলো কিন্তু এইচটিএমএল, কিন্তু একটা ট্যাগ দিয়ে জাস্ট লিস্ট আকারে করা হয়েছে, লিস্ট, এগুলোও লিস্ট কিন্তু ডানে ডানের লিস্ট। তো এগুলো এইচটিএমএল এর কাজ, আমরা এগুলো শিখে তারপরে ডিজাইন করা শিখবো সিএসএস দিয়ে। তাহলে HTML5 কেন ইউজ করা হয় না? ঠিক আছে, আপডেট ভার্সন ঠিক আছে, কিন্তু HTML এ আমরা যা পাচ্ছি এটা কি, এর বাইরে আমাদের কিছু লাগবে না, তাহলে HTML5 কেন শিখবো? এটা এজন্যই শিখবো, বিকজ HTML5 এ এমন কিছু এলিমেন্ট আছে যেটা আপনার সিএসএস এ কোডিং করতে অনেক হেল্প করে, ঠিক আছে, প্লাস এমন কিছু আছে যেটা আসলে HTML দিয়ে করা যায় না, এটা আমাদের কিন্তু ওগুলো লাগবে না। যেমন ভিডিও শো করানো, আপনি একটা ভিডিও ফাইল আপলোড করলেন, ফাইল আপলোড করার পরে, মানে ভিডিও ফাইল, সাপোজ আমরা ভিডিও ফাইলের ফরম্যাট কি জানি, এক্সটেনশন কি থাকে, এমপিজি থাকে, ডাব্লিউএমপি থাকে, ঠিক আছে, 3জিবি থাকে, অনেক থাকে। তো আপনি একটা নির্দিষ্ট ফরম্যাটের ভিডিও আপলোড করে ওটা শো করাইতে যখন চাবেন, তখন HTML5 দিয়ে শো করাতে পারবেন। আপনি একটা মিডিয়া প্লেয়ার চাচ্ছেন যার মাধ্যমে অডিও প্লে হবে, ওইটাও আপনি HTML5 দিয়ে বানাতে পারবেন। এরকম আরো অনেক ফ্যাসিলিটি আছে যেগুলো আগে করা হইতো ফ্ল্যাশ দিয়ে, এখন HTML5 দিয়ে করা যায়। স্পেশালি এই যে ইগুলা ভিডিও প্লেয়ারগুলা, আমরা ইউটিউবে যাই, ইউটিউব কি দিয়ে চলে? ফ্ল্যাশ দিয়ে, অথচ আমরা কিন্তু অনেকে জানি না, অ্যাডোবি ফ্ল্যাশ দিয়ে চলে। আপনি যদি ফায়ারফক্স দিয়ে নতুন পিসি কিনছেন, যেখানে দেওয়া ছিল ডস, মানে ডস অপারেটিং সিস্টেম দেওয়া ছিল, উইন্ডোজ দেওয়া ছিল না, আপনি উইন্ডোজ দিলেন, দেওয়ার পরে আপনি ইউটিউবে যাবেন, দেখবেন কি ওখানে লেখা থাকে ইনস্টল ফ্ল্যাশ, তাই না? তো ফ্ল্যাশ সফটওয়্যারটা দিয়ে মূলত চলে, আর আপনি ওই ভিডিওটাও খুব ইজিলি HTML5 দিয়ে শো করতে পারবেন। ক্লিয়ার? আচ্ছা, এইরকম ছাড়াও আর অনেক আছে, ক্যানভাস, তারপর হচ্ছে আপনার ড্রাগেবল, এরকম অনেক কিছু আছে, বাট ওগুলো আমরা শিখবো না, কারণ হচ্ছে ওগুলো আমরা যে করে দিয়ে করবো। আচ্ছা, সিএসএস বলতে তো বুঝছি ডিজাইন করবো, ওয়েবসাইটের ডিজাইন। এখন CSS3 দিয়ে করাটা কি? CSS3 দিয়ে কি করে এটা জানতে হবে। CSS3 এর মেইন কাজ হচ্ছে অ্যানিমেশন তৈরি করা, একদম মেইন কাজ, কিছু টাইপের অ্যানিমেশন তৈরি করা। তারপরে CSS3 এর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা, যেটা নর্মাল CSS দিয়ে করা যায় না, CSS3 দিয়ে করতে হয়। একটা ওয়েবসাইটকে কি করা? রেসপন্সিভ করা, যাতে মোবাইল ডিভাইসেও সাপোর্ট করে। এই দুইটা খুবই মানে ইম্পর্টেন্ট, প্লাস ইফেক্টিভ, আরো অনেক কিছু আছে ওকে যেগুলো CSS কে হেল্প করে, বাট নর্মাল মনে রাখেন CSS3 দিয়ে আমরা অ্যানিমেশন বানাবো। এরপর আমরা বুটস্ট্র্যাপটা শিখবো, পুরোপুরি না। বুটস্ট্র্যাপ আমি দেখাই দিব শেখার জন্য কতটুকু দরকার,
শেখার জন্য, কাজ করার জন্য না। আপনি শিখতে হলে আপনার কতটুকু আমি আমার পক্ষ থেকে দরকার অতটুকু আমি শিখাই আপনাকে বলবো এখান থেকে শিখেন। আর বুটস্ট্র্যাপটা আপনি যতই শিখেন না কেন এটা দিয়ে কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি প্রফেশনাল কাজ না করবেন। আমি কিছু কাজ দিব, ওই কাজগুলো বুটস্ট্র্যাপ দিয়ে ট্রাই করবেন করার জন্য, এভাবে কাজ করতে 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 শিখে যাবেন। আর অন্য ফ্রেমওয়ার্কগুলো আমাদের লাগবে না। এরপরে আমরা জাভাস্ক্রিপ্টের সব কিছু শিখবো না, যতটুকু শিখলে আমরা যে করি ভালোভাবে শিখতে পারবো অতটুকু শিখবো। জাভাস্ক্রিপ্ট বিশাল জিনিস। জাভাস্ক্রিপ্ট যদি আমরা শিখতে চাই মিনিমাম 15-20টা ক্লাস নিতে হবে, তারপরও শেষ হওয়ার কথা না। এটা অনেক বিশাল জগৎ, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর যে করে খুব ইজিলি শেখাও যায়, ইউজও করা যায়। যে করে আমরা যতটুকু পারি ততটুকু শিখবো, বা যত বেশি সম্ভব ততটুকু শিখবো। আর যেগুলো শিখবো ওগুলো সবই জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়, কিন্তু অনেক কষ্ট। যেগুলো ইজিলি যে করে দিয়ে করা যাচ্ছে। আচ্ছা, এরপরে পিএইচপি শিখবো, শেখার পরে ওয়ার্ডপ্রেস শিখবো। ওয়ার্ডপ্রেস, এখন ওয়ার্ডপ্রেসের মতো অনেক সিএমএস আছে। ওয়ার্ডপ্রেস, জুমলা, ম্যাজেন্টো, ড্রুপাল, অনেক আছে। আচ্ছা, আরো অনেকগুলো আছে, যেমন আপনার নাম বলেন, যারা জানেন নাম বলেন কয়েকটা। 3টে লিখছি আমি। আচ্ছা, এছাড়া আরো অনেক আছে। আচ্ছা, ভি বুলেটিন, পিএইচপি বিবি, পান বিবি। পান বিবি কথাটা যখন প্রথম শুনতাম আমি মনে করতাম কি ফান করে বলতেছে পান বিবি, যে মহিলা পান খায় তার নামে পান বিবি। ঠিক আছে, আসলে এটা একটা সিএমএস। পান বিবি, পিএইচপি বিবি, এই দুটা দিয়ে মূলত ফোরাম তৈরি করা হয়। পিএইচপি ফক্স, এটা দিয়ে ফেসবুকের মতো ওয়েবসাইট তৈরি করা হয় সম্ভবত। ঠিক আছে, পিএইচপি ফক্স, এটা দিয়ে একদম অ্যাকুরেটলি ফেসবুকের মতো একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর ভি বুলেটিন দিয়ে কি করে, এটা দিয়েও ফোরাম তৈরি করে। ড্রুপাল দিয়ে কি করে, এটা দিয়ে মূলত যে কোনো ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ব্লগ সাইট তৈরির জন্য ড্রুপালটা ভালো না। ম্যাজেন্টো, এটা আসলে ব্লগ সাইট নর্মাল ওয়েবসাইটের জন্য না, এটা একমাত্র ই কমার্স ওয়েবসাইটের জন্য। ই কমার্স যেগুলোতে প্রোডাক্ট থাকবে ওগুলা থেকে পারচেস করা যাবে। অনলাইন নিউজ পেপারের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ার্ডপ্রেস। ম্যাজেন্টো দিয়ে তো ব্লগ সাইট তৈরি করা যায় না, বা নিউজ সাইট তৈরি করাই যায় না। করা গেলেও আমি জানি না, বাট আমার আইডিয়া অনুযায়ী যায় না। জুমলা দিয়ে যা করা যায় ওয়ার্ডপ্রেস দিয়ে তাই করা যায়, কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে একটু বেশি কিছুই করা যায় যেটা দিয়ে জুমলা দিয়ে করা যায় না, যেটা সেজন্য জুমলার চেয়ে ওয়ার্ডপ্রেসটা বেটার। জুমলা সাইট খুব ইজিলি হ্যাক করা যায়, ওয়ার্ডপ্রেস সাইট অত ইজিলি হ্যাক করা যায় না, সো জুমলার চেয়ে ওয়ার্ডপ্রেস বেটার। এরপরে জুমলা লগ ইন করার পরে ড্যাশবোর্ডে বা ওদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে জিনিসগুলো খুব কমপ্লিকেটেড মনে হয়। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা খুব ইজি, একদিন ট্রাই করলে পারবেন। মানে ড্যাশবোর্ড অ্যাডমিন প্যানেলে কোথেকে কোথায় গেলে কি হয় এগুলো খুঁজে বের করাটা অনেক ইজি। হ্যাঁ, আচ্ছা, এরকম অনেক সিএমএস আছে। এখন আপনি আমার স্টুডেন্ট, আপনাকে কেউ বললো যে তোমাকে তো শিখায় নাই, কি বলে শিখায় নাই না, মানে তো আপনাকে বলতেছে ক্রিটিসাইজ করার জন্য, বলতেছে যে আপনি ম্যাজেন্টো পারেন না, এটা কোনো কথা হলো? যে লোকটা ম্যাজেন্টোতে কাজ করে সে ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবে না, কারণ ম্যাজেন্টো এতটাই বিশাল একটা জগৎ। ম্যাজেন্টো নিয়ে কাজ করতে হলে তো আপনার সারা জীবন পার হয়ে যাবে, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন কবে? যে লোকটা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে তার ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হলে সারা জীবন পার হয়ে যাবে, ম্যাজেন্টো নিয়ে কাজ করবে কবে? তাই না? যে লোকটা কোডিংটন নিয়ে কাজ করবে সে কখনো লারাভেল নিয়ে কাজ করবে না, যে লোকটা লারাভেল নিয়ে কাজ করবে সে কখনো কোডিংটন নিয়ে কাজ করবে না। টোটালি ডিফারেন্ট জিনিস, শিখতে অনেক টাইম লাগে, কাজ করা তো পরের কথা। তো আমরা যেগুলো শিখবো ওগুলো দেখি, ওগুলো লিখি। 1 নম্বরে আমরা শিখবো HTML5,
সিএসএস, CSS3 এগুলো যখন শেষ হয়ে যাবে, শেষ না মানে মোটামুটি আমরা এখন ওয়েব ডিজাইন করতে পারি বা প্রফেশনাল লেভেলের একটা ডিজাইন করতে পারি, তখনই আমরা যাবো জাভাস্ক্রিপ্ট। শেষ হবে না কেন বললাম, কারণ হচ্ছে সিএসএস আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত চলবে। জাভাস্ক্রিপ্ট চতুর্থ যেটা শিখবো যে করে, পঞ্চম যেটা শিখবো সেটা হচ্ছে পিএইচপি, তারপরে ওয়ার্ডপ্রেস। জাস্ট এই 6টা। আমি ভিতরে অনেক টপিক আছে, এগুলো বলি নাই, যেমন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আছে, প্লাগইন ডেভেলপমেন্ট আছে, অনেক কিছু আছে। ওকে, আচ্ছা যে কোয়ারির মধ্যে আবার অনেক কিছু আছে, যেমন যে কোয়ারি প্লাগইন আছে, যে কোয়ারি র কোড আছে, অনেক কিছু আছে, ওগুলো আমি ইন্ডিকেট করি নাই, এগুলো ভিতরে যা আছে সবই দেখাবো। আর মেইনলি আমরা কি করব, ফ্রিল্যান্সিং। আমরা এগুলা শিখতেছি কেন, ফ্রিল্যান্সিং করার জন্য। সো আমাদের টার্গেটটা থাকবে ফ্রিল্যান্সিং করা। আমার কথা মতো না চললে, আমি যতই হেল্প করি, আপনি আসলে ফ্রিল্যান্সিং করাটা একটু টাফ হবে। আমার কথা মতো না চললে আমি আপনাকে ঠিকই হেল্প করব, অনেক ট্রাই করবো আপনাকে ফ্রিল্যান্সার তৈরি করার জন্য, দেখা গেল আপনার ওই এক্সকিউজগুলোই আপনার জন্য শত্রু হয়ে দাঁড়াবে। আচ্ছা আমি ধারণা দিচ্ছি, দেখেন না, এখনই আইডিয়া রাখেন আর কি। মনে করেন আইডিয়া মানে এটা কাজে লাগবে না, বাট আইডিয়া নিয়ে রাখেন। মনে করেন আপনি fiverr.com-এ কাজ করবেন, আমি প্রথমে আপনাদের fiverr.com-এ কাজ করাবো। আপনারা গ্রুপে দেখবেন ম্যাক্সিমামই fiverr.com-এ কাজ করে, কারণ fiverr.com-এ যে $5 কাজ তা না, এখান থেকে $300-400 কাজ পাওয়া যায়। ওই $300 কাজ আপনি যদি ওডেস্কে ইলান্সে নিতে চান, আপনার খবর হয়ে যাবে। সারাদিন বিট করলেন, বিট করে হঠাৎ করে একটা ইন্টারভিউ আসলো, সুজন ভাইয়ের হেল্প নিলেন, কাজও দিয়ে দিল। ঠিক আছে, জিনিসটা অনেক কমপ্লিকেটেড প্রসেস। ফাইবারে খুব ইজিলি $300-400 কাজ পাওয়া যায়। হ্যাঁ, fiverr.com একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের নামটা আসছে 5 থেকে, $5 $5 আর কি। তো ওদের মেইন কনসেপ্ট ছিল $5 কাজ করানো, বা মানুষ এখানে $5 কাজ করবে। আসলে কিন্তু ওয়েবসাইটটা $5 কাজ করার জন্য না, এটার মিনিমাম রেট থাকে $5। ঠিক আছে, $5 নিচে কাজ করা যায় না। তো fiverr.com-এ আপনি কাজ করবেন, কিছুদিন পর আপনি কাজ করবেন, সরি peopleperhour.com-এ। পিপল পার আওয়ার। আচ্ছা আমি ছোট হাতে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। peopleperhour.com। এরপরে কিছুদিন পর আপনি কাজ করবেন কোথায়, ওডেস্কে। ডেস্ক কথাটা বড় হবে, বড় ডেস্কের ডি বড় হতে হবে। ওডেস্ক কখনো ডি ছোট হাতে লিখবেন না, ওডেস্কের ডি সবসময় বড় হাতের। এরপর আপনি কাজ করতেছেন কোথায়, ইলান্সে। বাকি সব মার্কেট প্লেস ভুলে যান, এগুলো সামলাইতে আপনার খবর হয়ে যাবে। এগুলো সামলাইতে গিয়ে আপনি টাইম পাবেন না, সারা 24 ঘন্টায় আর টাইম পাবেন না। ওই লোকটাই টাইম পাবে যে কাজ পাবে না। বাট আমি বলতেছি আপনি কাজে এতটাই প্রেশার ফিল করবেন যে ওগুলাতে আর বিট করার ইচ্ছা থাকবে না। ওকে, fiverr.com-এ কিরকম ইনকাম করা যায়। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন $50, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট $100 থেকে শুরু করে $300। বেসিক HTML CSS ওয়েবসাইট ডিজাইন $50। ওকে, সব কি ফিক্সড রেটের কাজ। এগুলো হচ্ছে নর্মাল একটা রেশিও, যে কত ডলারে কাজ করা উচিত বা পাওয়া যায়। পিপল পার আওয়ার আপনি এগুলাই $5 লিখবেন, কিন্তু $5 করবেন না ক্লায়েন্ট আপনার, কারণ
ফাইবারে আপনি প্রথম অবস্থায় $5 বেশি লিখতে পারবেন না। সে আপনাকে নক করবে, জিজ্ঞেস করবে তুমি কত নিবা, তখন আপনি বলবেন $50 লাগবে। পিপল পার আওয়ারে থিম কাস্টমাইজেশন $100 থেকে, আচ্ছা $20 থেকে শুরু করে $300 করতে পারবেন। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে কোন টাইপের ক্লায়েন্ট আপনি পাচ্ছেন। বাট আপনি যদি বলেন আমি $200 নিচে করব না বা $100 নিচে করব না, তাহলে $100। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট $200 থেকে শুরু করে $500। বেসিক ওয়েবসাইট ডিজাইন একই, এটার বাইরে পাবেন না, আপনি এর বেশি পাবেন না। $50। ওডেস্ক থিম কাস্টমাইজেশন সেম, পিপল পার আওয়ারের রেটের সাথে ওয়ার্ডপ্রেস মানে ওডেস্কের রেটের কোনো ডিফারেন্স নেই। ইল্যান্স থিম কাস্টমাইজেশন $500। হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট 500 থেকে স্টার্ট করে $2000। আপনি 500 এর নিচে পাবেন না। সেভ করে দিব আপনাদের, ঠিক আছে। বেসিক HTML CSS ওয়েবসাইট ডিজাইন $100 থেকে, হ্যাঁ ঠিক আছে। আমরা প্রথমে কাজ করব fiverr.com এ, কম রেটে কাজ করে কিছুদিন গরিব দুঃখীর মতো কাটাবো, ঠিক আছে। গরিব দুঃখী বলতে মান্থলি 20,000 30,000 এর। পিপল পাওয়ার আওয়ারে এর চেয়ে বেশি ইনকাম আসবে না, কজ দুইটা সেম টাইপের ওয়েবসাইট, খালি রেটের একটু ডিফারেন্স আছে। বাট পিপল পাওয়ার আওয়ারের চেয়ে ফাইবারে কাজ পাওয়া যায় বেশি। ওডেস্ক আমার কথা মতো চললে ডেইলি 2-3টা কাজ পাবেন। যদি 2-3টা পান, মনে করেন যে ডেইলি আপনি $200 কাজ পেলেন, তাহলে মান্থলি খুব ভালো ইনকাম থাকবে। কিন্তু কথা হলো আমার কথা মতো চলতে হবে। আচ্ছা, ইলেন্সে কাজ পাওয়াটা একটু টাফ, ঠিক আছে। কিন্তু যদি আপনি একটা কাজও পান $500। আপনি যদি মান্থলি একটা কাজও পান, একটা কাজ পাওয়াটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। একটা কাজও পান $500। কিন্তু কথা হলো আপনি এই একটা মার্কেট প্লেস সামাল দিতে গিয়ে আর আপনার টাইম থাকবে না। এখানে কাজ করতে করতেই আপনার টাইম থাকবে না বিট করার মতো। আমার ফার্স্ট ব্যাচে যেসব স্টুডেন্ট ফাইবার থেকে এখন বেরোইতে পারেনি, ফাইবার থেকে তাদের যখন 30,000 ইনকাম আসতেছে, ভাই আমার আর লাগবে না, ঠিক আছে। তো এরকম যদি হয় স্বপ্ন, তাহলে কেমন হবে? আমি হলো যে একটা জিনিসে বিলিভ করি, স্বপ্ন দেখলে সবসময় সবচেয়ে বড় স্বপ্নটা দেখবেন। আচ্ছা, আমি টাইমটা দিচ্ছি। দেখেন, কাস্টমাইজেশন করতে হাইয়েস্ট 5 দিন লাগে, 5 দিন। থিম ডেভেলপমেন্ট করতে 24 আওয়ার্সের বেশি লাগে না, ঠিক আছে। যদি আপনি ফুল টাইম কাজ করেন, জবের পাশাপাশি করলে আবার 4-5 দিনই লাগবে। সারাদিন কাজ করতে হবে, সারাদিন মানে প্রতিদিন 5 ঘন্টা, ঠিক আছে। একজন ফ্রিল্যান্সারের সারাদিন বলতে বোঝায় ডেইলি 5 ঘন্টা বা 6 ঘন্টা। বাকি টাইমটা সে ক্লায়েন্টদেরকে ম্যানেজ করবে, ক্লায়েন্টদের সাথে কথাবার্তা বলবে। আপনি যদি কাউকে দেখেন যে সারাদিন 24 ঘন্টা কাজ করে, তাহলে সে আসলে ফ্রিল্যান্সার না, এই গাধার খাটুনি কাটতেছে। ভালো একজন ফ্রিল্যান্সার এত বেশি টাইম দেয় না সারাদিনে। আচ্ছা, বেসিক HTML CSS ওয়েব ডিজাইন, এটা লাগবে 3 দিন। এখানে ভুল হয়েছে, এখানে 3 ডেজ হবে, কারণ তাকে আগে ওয়েবসাইটটা ডিজাইন করে তারপর ডেভেলপ করতে হবে। এটা 5 দিন। থিম কাস্টমাইজেশনটা অনেক বেশি টাইম লাগে, আর একটা বেসিক ওয়েবসাইট ডিজাইন করতে 3 দিনের বেশি লাগে না, 1 আওয়ারও লাগতে পারে।
1 ঘন্টার কাজ কমপ্লিট হয়ে যেতে পারে। থিম ফরেস্টে একটা ডিজাইন ডাউনলোড করে দিয়ে দিলেন, 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, স্ট্যাটিক সাইট। থিম ফরেস্টে HTML এর হিউজ টেমপ্লেট পাওয়া যায়, আপনি খালি ডাউনলোড করে ওর ইনফরমেশন বসিয়ে দিলেন, শেষ। আর সে যদি জানেও এটা থিম ফরেস্ট থেকে নামানো, সে মাইন্ড করবে না, তার কাজ হলেই হবে। 3 days 5 days এরকম আর কি, রেশিওগুলো এরকম। ক্লিয়ার? এরকম থাকে। আমি ছোট ছোট কাজের কথা লিখি নাই, আরো অনেক কাজ করা যায়, অনেক ধরনের কাজ করা যায়, মিনিমাম কয়েকশো টাইপের কাজ করা যায়। এগুলো আমাদের হচ্ছে মেইন টার্গেট। আচ্ছা, মার্কেট প্লেসে প্রাইস ভ্যারি করে কেন? fiverr.com-এ মানুষ যায় কম রেটে কাজ দেওয়ার জন্য। যে লোকটা ইলেন্সে কাজ দিবে, সে যদি দেখে ইলেন্সের লোকজন $500 নিচে কাজ করে না, দূর, আমি তো $5 করে দিতে পারি, ফাইবারে যায়। তখন ফাইবারের ভালো যেসব ডেভেলপার, ওদেরকে নক করে, ওরা বলে আমি $5 করি না, আমাকে মিনিমাম $50 দিতে হবে। তখন সে চিন্তা করে $500 চাইতে $50 অনেক ভালো, তাই না? আচ্ছা, পিপল পার আওয়ার সেম, দুটা সেম ক্যাটাগরি সেম। এখানেও আসে মানুষ কম রেটে কাজ দেওয়ার জন্য। ওডেস্ক, এটা আসলে গত 4 বছর আগে খুব জনপ্রিয় ছিল, এখন খুব একটা জনপ্রিয় না। জনপ্রিয় না, কিন্তু মানুষ এটাকে প্রায়োরিটি দেয়, কারণ হচ্ছে কি, এটাকে এখানে কাজ অনেক বেশি পাওয়া যায়। খুবই আশ্চর্যের ব্যাপার, ফাইবারে আপনি $100 একটা কাজ পায়, যদি $100 মানে কত না, 8,000 টাকা না, ডলারের রেটটা তো বেশি না বাংলাদেশে। 7,600 টাকাও হয়, 700 টাকাও হয়, 500 টাকাও হয়, ঠিক আছে, রেট ওঠানামা করে, ঠিক আছে। তো আপনি $100 একটা কাজ যদি ফাইবারে করেন, আপনার খুব একটা আনন্দ লাগবে না, ক্লায়েন্ট আপনাকে জোর করে দিছে, আপনি করে জমা দিয়ে দিচ্ছেন। ওডেস্কে $5 কাজ করলে শান্তি লাগে কেন? ওডেস্কে অনেক কষ্ট করে কাজ পাইতে হয়, ঠিক আছে। তো যারা ফাইবার থেকে ওডেস্কে যায়, তারা ওডেস্কে স্টে করতে পারে না, চিন্তা করে ফাইবার তো অনেক সহজ, অনেক আরামে আমি কাজ পাচ্ছি, কাজ করতেছি, আমাকে বিট করতে হয় না, অটোমেটিক কাজ আসে ডেইলি। হ্যাঁ, ডেইলি অটোমেটিক কাজ আসে। ওডেস্কে আমাকে এত অ্যাপ্লাই করতে হয়, একটাও কাজ পাই না, বিরক্ত লাগে। বাট আপনাদের বিরক্ত লাগা যাবে না। আপনার যদি স্বপ্ন থাকে আমি ইনকাম করলেই হবে, আমার জব স্যালারি পাই 20,000, আমার 20,000 আসলেই হবে, তো হইল না। কয় বছর চলবেন এভাবে, তাই না? কয় বছর আপনি এইভাবে চলবেন? আপনাকে প্রত্যেকটা মার্কেট প্লেস থেকে মিনিমাম 100 ক্লায়েন্ট কালেক্ট করতে হবে, ভালো রেটের ক্লায়েন্ট, যারা আপনাকে কাজ করলে ভালো রেট দিবে। একটা টাইমে আপনি এদেরকে খোদা হাফেজ জানাবেন, এই মার্কেট প্লেসগুলোকে একসময় টাটা বাই বাই জানাবেন আর কি, গুড বাই জানায় বলবেন আমি আর তোমাদের এখানে কাজ করবো না, তোমরা ফালতু, তোমাদেরকে আমি চিনি না, তোমরা কোথেকে আসছো। তখন আপনাকে কাজ দিবে কে? এই মার্কেট প্লেসগুলো থেকেই পাওয়া ক্লায়েন্টরা। খুঁজবে না, তাদের সাথে কমিউনিকেশন ঠিক রাখবেন, তাদের সাথে কথাবার্তা হবে ওরকম যে আপনি ওর পার্মানেন্টলি কাজ করে দিবেন। এরকম 100টা ক্লায়েন্ট হয়ে গেলে মনে করেন দিনে দিনে কালের বিবর্তনে 50টাই থাকলো, 50টা ক্লায়েন্টের কাজ করেও আপনি মিনিমাম 10 থেকে 15 বছর ভালোভাবে চলতে পারবেন। 10-15 বছর পরে যে ফ্রিল্যান্সিং উধাও হয়ে যাবে তা না, হয়তো ওয়ার্ডপ্রেসে ডিমান্ড থাকবে না। 10-15 বছর পরে হয়তো ওয়ার্ডপ্রেসে ডিমান্ড আছে ঠিকই, কিন্তু খুব বেশি না। তখন কি করবেন? তখন এই যে এখানে অ্যাডমিশন নিছেন, তখন আর অ্যাডমিশনের দরকার নেই, আপনাকে আমি যে সিস্টেমে শেখাবো ওই সিস্টেম আপনি নিজেই শিখতে পারবেন, আপনাকে কারো পিছনে যেতে হবে না। আপনি যখন ভালোভাবে ফ্রিল্যান্সিং করবেন, আপনার যথেষ্ট ফাইন্যান্সিয়াল কি আছে, ফ্রিডম আছে। আপনি সারাদিন বসে বসে ওই টাইমে যেসব কাজে ডিমান্ড সবচেয়ে বেশি থাকবে ওই কাজগুলো শিখবেন, তাই না? গত 10 বছর আগে কিন্তু ফ্রিল্যান্সিং কোনো মার্কেট প্লেস ছিল না, তাই বলে মানুষ ফ্রিল্যান্সিং করে নাই, করছে। কিসের কাজ করছে? ক্যাপচার এন্ট্রির কাজ করছে, ক্যাপচার এন্ট্রির কাজ করছে, কিন্তু তখন রেট ছিল কত? 40 টাকা। ক্যাপচার এন্ট্রির কাজ আছে নাই। পরে মানুষ কি করছে? ডাটা এন্ট্রির কাজ করছে। ডাটা এন্ট্রির কাজে কিন্তু রেটটা একটু বাড়ছে, কিরকম? $1 পার আওয়ার, 80 টাকা বা 76 টাকা।
এরপরে মানুষ কি করছে, এরপরে মানুষ ওয়েব রিসার্চের কাজ করছে। ওয়েব রিসার্চের কাজে $2 $5 পার আওয়ারেও করা যায়, এটা বাড়ছে না? এরপরে মানুষ করছে কি, গ্রাফিক ডিজাইন। বাংলাদেশে অনেক ইনস্টিটিউট ছিল যারা গ্রাফিক ডিজাইনিং এর কোর্স করায়। কোর্স করার পরে যারা খুব ভালো ইংলিশ বুঝে তারা ফ্রিল্যান্সিং করে $10 পার আওয়ারেও কাজ করছে। ঠিক কিছুদিন পরে ওয়েব ডিজাইনের কাজ করে পার আওয়ারে আমি পার্সোনালি $35 নিচে করি না। আমি প্রথম থেকে $25 কাজ করি, প্রথম থেকে। হ্যাঁ, আমার কোনো স্টুডেন্ট যদি প্রথম দিকে ওয়ার্ডপ্রেসের আওয়ারলি কাজ করে, সে মিনিমাম $10 থেকে $15 পার আওয়ারে কাজ করে। ঠিক আছে? তো মনে করেন ওয়েব ডিজাইনের কাজ $50 পার আওয়ারেও করে অনেকে। রেট কি বাড়তেছে? কাজ চেঞ্জ হচ্ছে, রেট বাড়তেছে না? তো আপনি মনে করেন যখন দেখতেছেন যে এই কাজের ডিমান্ডটা বাড়তেছে, ওটা শিখবেন। এরকম করে করে আপনি মনে করেন যে মান্থলি যদি আপনার ইনকাম হয় $2 লাখ, আপনি $1 লাখ সেভ করলেন বা আরো কমই সেভ করলেন। আপনি সেভ করে আপনি কিন্তু বিভিন্ন বিজনেস রান করতে পারবেন। বাংলাদেশে অনেক ভালো ভালো বিজনেস আছে যেগুলো করে অনেক প্রফিট করা যায়। ফ্রিল্যান্সিং তো করতেছেন, বাট বিনিয়োগ করতেছেন কোন টাকা দিয়ে? ফ্রিল্যান্সিং এর টাকা দিয়ে। এরপরে আপনি যখন 2-3 বছর ফ্রিল্যান্সিং করবেন, আপনি মানুষকে হেল্প করার জন্য আমি যেরকম একটা ইনস্টিটিউট দিলাম, আপনারাও একটা ইনস্টিটিউট দিতে পারেন। বাট ওটা কিন্তু যখন আপনার মনে হবে ইনস্টিটিউট দিলে মানুষের উপকার হবে, তখন, বিজনেসের জন্য না। এটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এর ফিউচার। ফ্রিল্যান্সিং করে 4 বছর 5 বছর পরে কাজ থাকলেও আর করতে ইচ্ছা করে না। আমার যদি এখন কেউ থিম ডেভেলপমেন্টের কাজ দেয়, আমি ফালা রাখি। হয়তো কোনো স্টুডেন্টকে দিয়ে করাই, কোনো ক্লায়েন্ট দিলে কি করি, ওকে বলে 3 দিন লাগবে, প্রথম 2 দিন কিছুই করি না, লাস্টের দিন ওই মনে করেন যে 5-6 ঘন্টা বসে করে ফেলি, কিংবা কোনো স্টুডেন্টকে দিয়ে সে করে ফেলে। এরকম আপনারা কাজ করতে ইচ্ছা করবে না, তখনই কি করবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন। যে আমার আর এই ক্যাটাগরি কাজ করতে ভালো লাগতেছে না, আমি অ্যান্ড্রয়েড অ্যাপসের কাজ করব, আমি আইফোন অ্যাপসের কাজ করব, এরকম। বাট রাইট নাও ওয়ার্ডপ্রেসের ডিমান্ড সবচেয়ে বেশি, সেজন্য আপনি ওয়ার্ডপ্রেস শিখতেছেন। আরেকটা কথা, বাংলাদেশে প্রত্যেক দিন রাতের বেলা যখন ঘুমায় মানুষ, তাদের মধ্যে কয়েক লাখ ছেলে স্বপ্ন দেখে আমি ফ্রিল্যান্সিং করব। ঘুম থেকে উঠে চিন্তা করে, হ্যাঁ ফ্রিল্যান্সিং তো করা হলো না। তো কয়েক লাখ ছেলে যদি ফ্রিল্যান্সিং করার স্বপ্ন দেখেও তাদের ওই চান্সটা না আসে, আপনারা কিন্তু চান্স পাচ্ছেন। চিন্তা করেন তারা কতটা অবহেলিত আর আপনারা কতটা মানে উপকৃত হচ্ছেন, বা আপনারা কতটা চান্স পাচ্ছেন। এরপরেও যদি কাজে লাগাইতে না পারেন, তাহলে ওই ছেলেগুলো যদি জানতে পারে যে আপনারা চান্স পাওয়ার পরও কাজে লাগাইতে পারেন নাই, তাদের কেমন লাগবে? এটা কি বিলিভ করেন যে প্রত্যেক দিন কয়েক লাখ ছেলে স্বপ্ন দেখে ফ্রিল্যান্সিং করার? করে, অনেকেই দেখে কিন্তু চান্স হয়ে ওঠে না। অনেকেই বিভিন্ন ইনস্টিটিউটে যায়, কিছু করতে পারে না। অনেকেই আছে, অনেক। আমি এক্সপেক্ট করবো আপনারা প্রত্যেকে ফ্রিল্যান্সিং করবেন, বাস ফ্রিল্যান্সিং করে এক সময় বলবেন যে আমি সফল ফ্রিল্যান্সার। আমার নাম মনে রাখার দরকার নাই, ফ্রিল্যান্সিং করতে হবে। ক্লিয়ার? এই স্বপ্ন নিয়ে আগামী 4 মাস কোনো অবহেলা করবেন না, যেটা দিব ওইটাই করবেন। আর যারা এক্সপার্ট আছেন, এই যে একজন পিছনে একজন, যারা এক্সপার্ট আছেন, এগুলো বেসিক লেভেলের কাজ হলো, প্র্যাকটিস করবেন। যদিও বেসিক লেভেলের কাজ, বাট প্র্যাকটিস করবেন। ওকে, আপনারা একটা কাজ করেন, পেন ড্রাইভ নিয়ে আসছেন কয়জন? পেন ড্রাইভগুলো এখানে রাখেন। আচ্ছা, কার কোনটা পেন ড্রাইভ মনে আছে?